একটা ঘটনা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি ইকবাল কবির, আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে। আমি আপনার শোয়ের একজন পুরনো শ্রোতা। ভূত এফএমের শুরু থেকে শুনি আপনাকে, কিন্তু কোনোদিন ঘটনা পাঠাইনি। আমি বর্তমানে একটি গ্রুপে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততায় রেকর্ড করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আপনার কণ্ঠে এই ঘটনা বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিই। আমাদের বাড়ির পাশে একটি বিল রয়েছে। সেখানে শুকনো মৌসুমে ধান চাষ হয় এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। আমার বাবা চাচারা 5 ভাই 2 বোন। ঘটনাটি ঘটে আমার দাদির ছোট ভাইয়ের সাথে। তার নাম আব্দুর রহমান। আমরা তাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রাম, এবং ওই সময়ে আমাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট হাটের দিন ছাড়া পাওয়া যেত না। আমার আব্দুর রহমান নানা তখন হাট করতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই হাট। নদীপথে যেতেন সেখানে, এবং অনেক পথ পায়ে হেঁটেও হাঁটতে হতো। যাই হোক, ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 1970 দশকে। তখন আমার বাবা খুবই ছোট। আমার দাদি সেদিন আমার বাবাকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যায়, অর্থাৎ আমার বাবার নানার বাড়ি। এদিকে আমার দাদা বলে দিয়েছেন, কাল সকাল সকাল চলে এসো, ধান সিদ্ধ করতে হবে কিন্তু। দাদি হ্যাঁ বলে চলে যায়। মামার বাড়ি গিয়ে বাবা সবার সাথে খেলাধুলা করছে। সন্ধে হলে তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শুনবে বলে বায়না ধরে। তিনি অগত্যা রাজি হন এবং রাতের খাবার শেষ করে গল্প শুরু করেন। বলছেন আব্দুর রহমান। শুন তাহলে, এটা কোনো গল্প না, আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তোর নানা আমাকে সেদিন হাটে পাঠিয়েছিল একটা মাছ ধরা জাল কিনতে। এনায়েতপুরের হাটে জালগুলো খুব ভালো বলে। তো আমি সকালবেলায় বের হই। বাড়ি থেকে তো স্থলচর পর্যন্ত হেঁটেই যেতে হলো। সেখান থেকে নৌকায় হাটে গিয়ে জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়লো। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আস্তে আস্তে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সবশেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে। সেখান থেকে সেই নানার বাড়ি আসতে আমাদের ধলেশ্বরী নদী পড়বে। যদিও তখন নদীতে পানি ছিল না, মাঝে মাঝে একটু পানি হতো, এবং নদীতে বোরো ধান লাগানো হয়েছিল। না ভাই, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। লোকটি অনেক জোরাজুরি করলো থাকতে, এবং আমাকে বলল নদীতে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। আমি তার কথায় পাত্তা না দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসি, এবং সেই সিদ্ধান্তটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন আমি একা, অন্ধকার রাত, বাতাসের সাঁই সাঁই শব্দ, নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। তখন রাত 10টার মতো বেজে গেছে। আমি হাঁটছি খুব দ্রুত। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম একটা সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে বললাম, এত কষ্ট করে মানুষ ধান লাগিয়েছে, আর কোন ব্যাককেলে ঘোড়া ছেড়ে রেখেছে এখানে, আরেকজনের ক্ষতি করছে। তখন আমার মনের ভয়, ডর কিচ্ছু ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আরো 2টি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। আমার খুব রাগ হলো ঘোড়াগুলোর উপর, কিন্তু কি করব, আমি একা। রাতের বেলায় যদি ধান আমাদের উপকার করতে যাই, আমার অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা দিলাম। সামনে এসে দেখি আরো কতগুলো ঘোড়া একইভাবে ধান খাচ্ছে, এবং ঘোড়াগুলোর দূরত্ব আগের ঘোড়াগুলোর দূরত্বের চেয়ে অনেক কম আমার থেকে।
ঘোড়াগুলো একটু কাছাকাছি হওয়ায় আমি লক্ষ্য করলাম ঘোড়াগুলো ধান খাচ্ছে, কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে ধান খাচ্ছে ঠিকই, কিন্তু নষ্ট হচ্ছে না। তখন আমার মনে সন্দেহ হলো যে এটা স্বাভাবিক কিছু না, আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে বিড়ি ধরালাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। আমি জানতাম আগুন দেখে এসব জিনিস ভয় পায়, কিন্তু আমি বিড়ি ধরানোতে ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। আমি হাঁটতে থাকলাম এবং ভয়ে ভয়ে একটু পেছনে তাকিয়ে দেখলাম ঘোড়াগুলো আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম এবং লক্ষ্য করলাম ঘোড়াগুলো হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হলো আজই হয়তো আমার শেষ দিন। কেন যে লোকটির কথা শুনে তার বাড়িতে রাত কাটালাম না? এখন আর ভেবে কি হবে? আমার চারিদিকে নদীর তলায় মাঝে মাঝে ছোপ ছোপ পানি এবং কিছু কিছু জায়গায় গভীর পানি। এখান থেকে সামনের গ্রামটাও বেশ খানিকটা দূরে। আমি যদি দৌড়ও দেই তবুও 10-15 মিনিট লাগবে। সেটা সম্ভব না। আজ আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু জীবনের মায়ায় জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম এবং ঘোড়াগুলো আমার সমান গতিতে আমার পেছন পেছন দৌড়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটছি আর ঘোড়াগুলো আমার প্রাণ নেয়ার জন্য ছুটছে। আমার মনে যা আসছিল তাই পড়তে লাগলাম আর দৌড়াতে লাগলাম, কিন্তু আমি খেয়াল করলাম ঘোড়ার গতি আর আমার গতি সমান। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের থেকে ঘোড়া কয়েক গুণ জোরে দৌড়াতে পারে। মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিলাম আমি। সব থেকে ভয়ের ব্যাপার হলো ঘোড়াগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। কয়েক মিনিট পর আমার সামনে একটু আলোর ঝলকানি দেখতে পেলাম। বাঁচার আকুতি নিয়ে আরো জোরে দৌড় দিলাম আলোকে লক্ষ্য করে, এবং আলোর কাছে গিয়ে দেখলাম সেটি একটি নৌকার কুপির আলো। নৌকাটি বেদেদের। নৌকার কাছে গিয়ে আমি চিৎকার করে সাহায্য চাই এবং নৌকা থেকে এক লোক বেরিয়ে আসে, আমাকে নৌকায় ওঠায়। আমাকে নৌকায় ওঠানোর সাথে সাথে ঘোড়াগুলো নৌকার কাছে এসে দাঁড়ায়। তাদের চোখগুলো ছিল আগুনের মতো জ্বলজ্বলে, মুখে একটা রাগান্বিত ভাব। এবং সব থেকে আশ্চর্য আর ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন। ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে আসে। তারা বলে পারে নামিয়ে দিতে। লোকটি রাজি হয় না। যাই হোক, এক সময় পাক বিতণ্ডার পরে ঘোড়াগুলো সেখান থেকে চলে যায়। আমি সে রাতে ওই নৌকাতেই ছিলাম এবং পরদিন সকালে আমি বাড়িতে ফিরে আসি। এই বলে মা তার ঘটনা শেষ করেন। ভাই, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি যে স্থানের সেটি একটি নদীর চর। ওই চরে ঘটে যাওয়া এবং আমার জানা আরো অনেক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা আছে। পরবর্তীতে লিখে পাঠাবো।